মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের বাড়ির উঠোন থেকে আমাদের উপরের ব্যালকনি আর বারান্দার একটি সুন্দর চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম আজ। বিলাসবহুল ব্যালকনি বা বারান্দা নয়, এরকমই একটা অতি সাধারণ ব্যালকনি বা বারান্দার স্বপ্ন আমি দেখেছিলাম। এটা আমার অনেক বছরের স্বপ্ন ছিল, তবে এখনও কিন্তু পুরোপুরি সেটা হয়নি। মানে এখনও অনেক কাজ বাকি আছে। মধ্যবিত্তদের স্বপ্ন দেখা বারণ, সেই জায়গা থেকে অনেকটা পরিশ্রম করে তিল করে আমি এইটুকু করতে পেরেছি। আমার অনেক বছরের স্বপ্ন ছিল নিজের হাতে একটা সুন্দর করে সংসার সাজাবো। আমার তো এখনও মনে হয় আমি যেন স্বপ্নই দেখছি। এটুকু যে করতে পারবো সত্যি আমি জীবনে কখনো ভাবতে পারিনি। মধ্যবিত্তের সংসার অনেক হিসাব করে বুঝে শুনে চলতে হয়। একটু এদিক ওদিক বেশি খরচ করলেই বিপদ। খুব বেশি বিলাসিতা দেখাতে গেলে, খুব বেশি শখ মেটাতে গেলেই না আমাদেরকে পড়তে হয় মুশকিলে। তাই আমাদের পক্ষে একেবারে অনেক কিছু করাটা সম্ভব নয়। আমরা একটু একটু করে আমাদের স্বপ্ন পূরণ করব। আমরা যখন উপরে ঘর তৈরি করার সিদ্ধান্ত নিই তখন কিন্তু আমরা একটু ভয়েই ছিলাম যে পারবো কি না। তখন মনটাকে শক্ত করে ভেবেছিলাম অল্প করে করব, খুব বেশি বিলাসবহুল করব না, যেটুকু সম্ভব সেটুকু করব। এটা ভেবেই না তখন আমরা সাহস নিয়েছিলাম মনে অনেকটা। আমাদের মাথার ওপর ছাদ নেই, আমাদের মাথার ওপর টিনের শেড। আর এই টিনের শেডও আমার কাছে না মনে হয় যেন স্বর্গ। মানে এই টিনের শেডের নিচের এই সংসারটাকে আমার সত্যিই স্বর্গ মনে হয়। তবে এইটুকু করতে গিয়ে না আমাদের প্রচুর খরচ হয়ে গেছে। প্রায় 4 লাখ টাকা এটুকু করতে খরচ হয়েছে। তবে 4 লাখ টাকা আমাদের হাতে সত্যিই তখন ছিল না যখন আমরা ঘর করতে নেমেছি। তো আমার হাজব্যান্ডের কাছে মাত্র হয়তো ওই 1.5 লাখ টাকা মতন ছিল। আর বাকি যে 2.5 লাখ টাকা সেটা কিন্তু পুরোটাই ধার নেওয়া হয়েছে। মানে 1 লাখ টাকা মতন একটা আত্মীয়ের কাছ থেকে নেওয়া হয়েছে, আর বাকি 1.5 লাখ টাকা মতন আমার হাজব্যান্ড কিন্তু পুরোই ঋণ নিয়েছে। মানে ওই যে লোন নেয়, লোন নিয়েছে। তো এই 1.5 লাখ টাকার লোন কিন্তু এখনও চলছে। তার সাথে আরও কিছু দেনা রয়েছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে করে পরিশোধ করছে। সাথে ওই যে 1 লাখ টাকা নিয়েছিল এক আত্মীয়ের কাছ থেকে, সেটাও কিন্তু শোধ করছে। বুঝতেই পারছেন মধ্যবিত্তের স্বপ্ন দেখা কত কঠিন। মধ্যবিত্তের একটা স্বপ্ন পূরণ করতে গেলে মাথার ওপর কত চাপ নিতে হয়। আমার এই স্বপ্নের সংসার সাজাতে গিয়ে মাথার মধ্যে সবসময় আমি আর আমার হাজবেন্ড চিন্তা নিয়ে ঘুরে বেড়াই যে আমরা ঠিকঠাকভাবে সবটা শোধ করতে পারবো কি না। এখনও 1 বছর মতন আমাদের ওই লোনটা চলবে, তারপর লোনটা শোধ হয়ে যাবে। আর লোনটা শোধ হওয়ার পরে আমরা আবার লোন নিয়ে বাকি যা ঘরের কাজ আছে তার কিছুটা অংশ করতে পারবো। আমাদের ঘরের কাজ শেষ হতে হয়তো বেশ কয়েক বছর সময় লেগে যাবে। তার মধ্যে মিছরিও বড় হয়ে যাচ্ছে, ওর পিছনেও প্রচুর খরচ বাড়বে আস্তে আস্তে। আমরা মধ্যবিত্তরা সত্যি একদমই শূন্য পকেটে স্বপ্ন দেখি। শূন্য পকেট, এদিকে চোখে প্রচুর স্বপ্ন। এখন আমাদেরকে প্রচণ্ডই বুঝে শুনে চলতে হয়। তার কারণ প্রত্যেক মাসে আমার স্বামীকে প্রচুর টাকা লোন কিন্তু দিতে হয়। মানে সুদ দিয়ে, আসল দিয়ে বেশ কিছু টাকা, বেশ বড় অঙ্কের টাকা হচ্ছে লোনের জন্য কিন্তু দিতে হয়। মানে এরকমটা একটা বছর অন্তত চলবে, তারপরে তো আবার লোন নিতেই হবে যদি আমি বাড়িটা কমপ্লিট করতে চাই। মানে উপরে যেটুকু বাকি আছে সেটা কমপ্লিট করতে চাই। আজকে সকালবেলা একদমই সিদ্ধ ভাত, ডাল ভাত কোনো কিছুই করছি না। আজকে করছি ভাত ভাজা। আসলে গতকাল রাতের কিছু ভাত বেঁচে ছিল, সেগুলো ফ্রিজে ছিল। তো সকালবেলা দেখছি অনেকটাই ভাত, তাহলে আর গরম করে খাবো না, কারণ সকালবেলা গরম করে খেতেও ভালো লাগছে না। সেই জন্য ভাবলাম যে একটু ভাত ভাজা করি, অনেকদিন ভাত ভাজা খাওয়া হয় না। তো ঘরে দেখলাম কারি পাতা আছে, কারি পাতা দিলে ভাত ভাজাটা বেশ ভালো লাগে। আমি একটু ডিম ভেজে নিয়েছিলাম, তো ডিমের যে ভুজিয়া মতন করেছি ওটাকে কিন্তু ভাত ভাজার মধ্যে দিয়েছি। আর আজকে একটু আলু দিয়েছি ভাত ভাজাতে, কারণ আজকে গাজর নেই, অন্যদিন আমি একটু গাজর দিই। আর মিছরিকে তো খাওয়াবো না, সেই জন্য কাঁচা লঙ্কা চিড়েই দিয়েছি। আর এখন আমার রান্নাঘরটা একদম এলোমেলো রয়েছে, তার কারণ আমার বর না খুব তাড়াহুড়ো করছে, টিফিনটা একেবারে ও দোকানে নিয়ে চলে যাবে। ওই জন্য আমিও তাড়াহুড়ো করে ওর খাবারটা আগে গুছিয়ে দিলাম। ওই জন্য একটু এলোমেলোই হয়ে আছে রান্নাঘরটা। তো আমি ওদিকে রান্নাঘরটা যেটুকু এলোমেলো হয়েছিল হালকা পাতলা গুছিয়ে নিয়ে চলে এসেছি ঘরে। বিছানাটা এখন তুললাম, কারণ মিছরি এতক্ষণ ঘুম থেকে ওঠেনি, এই জন্য। আর এই যে পুরনো বেড কভারগুলো না এখন খুব প্রয়োজন হচ্ছে, কারণ পুরনো বেড কভারগুলো এখন গায়ে দিচ্ছি।
মানে ওই যে বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার, মানে ফ্যানও চলছে আবার গায়ে একটু হালকা কিছু চাপাও দিতে হচ্ছে, সেই জন্য এই যে বেড কভারগুলোর কালার একদম ফেড হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, সেগুলো এখন না ওই যে গায়ে চাপা দিতে কাজে লাগছে। আমি কখনো না কোনো জিনিস ওই যে মানে বাতিল করে দিই না, রেখে দিই, কারণ কোন সময় কোন কাজে লাগে। অনেক সময় বাড়িতে কেউ আসলে বেশি বিছানা করতে গেলেও প্রচুর বেড কভার লাগে, তো সেই কারণেই। আর তাছাড়া আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়, তখনও প্রচুর মানুষ ঘুমায়, বাড়িতে থাকে প্রচুর মানুষ, তো তখনও প্রচুর বেড কভারের প্রয়োজন হয়, সেই জন্য পুরনো বেড কভারগুলো আমি যত্ন করে রেখে দিই। এই কারণে আর কি প্রচুর বেড কভার আমার জমে গেছে। আর যেগুলো মোটামুটি আর কি কালারটা ভালো আছে সেই সব বেড কভারগুলোই আমি হচ্ছে পাতি। আর এই যে দুটো বেড কভার দেখলেন এখন ভাঁজ করে রেখেছি, এগুলো আমি এখন আর পাচ্ছি না, কারণ কালারগুলো ভীষণই ফেড হয়ে গেছে। আর যখনই এরকম বৃষ্টির সিজন আসে, মানে বর্ষাকাল আসে, তখন কিন্তু বেড কভারের ভীষণ প্রয়োজনও পড়ে, বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা থাকে আমার মতন। তখন না বেড কভার 2-3টে যদি ভেজা থাকে তাহলে তো আরও বেড কভারের প্রয়োজন পড়ে। আজকে সকালের খাবারটা তাড়াতাড়ি করে নিয়েছি, তাই হাতে অনেকটা সময় পেয়েছি, সেই জন্য আমি ঘরের টুকিটাকি যা অগোছালো ছিল সব গুছিয়ে নিচ্ছি। কিছু মিছরির জামা কাপড় রয়েছে যেগুলো ভাঁজ করা নেই, সেগুলো আমি এখন ভাঁজ করে রেখে দেবো। এখন এতটাই হাত টানাটানি, আমার খাটের কালারটা একদম নষ্ট হয়ে গেছে, আর কালারটা উঠেও গেছে কেমন যেন। তো এই খাটটাকে আবার পালিশ করতে হবে, তো পালিশ করতে দিলেও তো কিছুটা খরচ আছে, সেই জন্য আমি করতেও পাচ্ছি না এখন। আর এখন তো বর্ষাকাল, এমনিতে করতেও পারবো না। আমার ঘরের বাকি ফার্নিচারগুলোও কিন্তু অনেকটা পুরনো হয়ে গেছে, রঙগুলো চটে গেছে। তো আমার ইচ্ছা আছে যখন এই ঘরের মেঝেতে টাইলস বসাবো তখন কিছু কিছু করে ফার্নিচারগুলো কালার করে নেব। আর অবশ্যই খুব তাড়াতাড়ি চেষ্টা করব আমার খাটটা আর একবার পালিশ করার, কারণ খাটের অবস্থা ভীষণই খারাপ, মানে পুরো রংটা চটে গেছে। ইচ্ছা আছে যদি পুজোর আগে হাতে কিছু টাকা পয়সা হয় তাহলে খাটটাকে একটু পালিশ করে নেব, কারণ খাটটাই কিন্তু ঘরের সৌন্দর্য বাড়ায়। মানে ঘরের মধ্যে কেউ আসলেই খাটের দিকেই আগে নজর যায়, সেই কারণেই মানে খাটটাকে যদি সুন্দর লাগে ঘরটার কিন্তু অনেকটা পরিবর্তন আসবে। তো সকালবেলা ওই তো ভাত ভাজা এখন খেয়ে নিচ্ছে, আর আমার এই জায়গাটায় বসে খেতে খুব ভালো লাগছে। আমি না বেশ পরিপাটি করে বসে খাবো এটা ভালো লাগে না, আমার মনে হয় যেমন তেমন যেখানে সেখানে একটুখানি বসে খাই, এটাই আমার বেশি ভালো লাগে। আর আজকে শরীরটা খুব বেশি ভালো নেই, সেই জন্য মানে রান্নাবান্না যে করছি সেটার ভিডিও সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম না। আজকে একদম সিম্পলভাবে মাছের ঝোল করেছি। আর আজকে না আমার বর সিলভার কার্প মাছ রেখেছে, সিলভার কার্প, গ্রাস কার্প, এই মাছগুলো খেতে বেশ ভালোই লাগে। তো গ্রাস কার্পটা খুব একটা খাওয়া হয় না, তবে সিলভার কার্পটা মাঝে মধ্যেই খাওয়া হয়। তো মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করব। আর ওই তো রান্নাঘর যখনই পরিষ্কার করি আমি তখনই কোনো না কোনো কোণা একটু প্রতিদিন ডিপ ক্লিনিং করে নিই। তো আজকে ভাবছি যে রান্নাঘরের আমার যে স্ল্যাবটা রয়েছে, মানে যে কাউন্টার টপের একদম বাঁদিকে আমার যে মানে ট্রেগুলো রয়েছে সেই ট্রেগুলো একটু পরিষ্কার করব, ওই জায়গাটা একটু ময়লা হয়ে গেছে। আর এই যে নতুন ভিম জেলটা একটুখানি পুরনো যে মানে কন্টেনারটা রয়েছে সেই কন্টেনারের মধ্যে ঢেলে নিয়ে আমি জল মিশিয়ে নিলাম। আমি সবসময় একটু জল মিশিয়ে ব্যবহার করি, তাতে করে কিন্তু অনেকটা সঞ্চয় হয় আর কি। আর যদি পুরো রটা ইউজ করি, মানে যেটা আর কি কিনে আনলাম সেটাই যদি কোনো রকম জল না মিশিয়ে ইউজ করি তাহলে অনেকটা না বেশি খরচ হয়ে যায়। আমি একবারটা করে দেখেছি, তো সেই কারণে আমি একটু জল মিশিয়ে ইউজ করি। আর জল মিশিয়ে রাখলে না অনেকটা সুবিধা হয়, তাতে না ওই ফেনাটাও বেশি হয়, পরিষ্কার ভালো হয়, এই জন্যই আর কি। তো যাই হোক, আমি এদিকে যে টুকটাক বাসনগুলো হয়েছে সেগুলো এখন মেজে নিচ্ছি। তো রান্নাঘরের যে স্ল্যাবটা রয়েছে কাউন্টার টপটা পুরোটাই মোছা হয়ে গেছে, বাসনগুলো মেজে তারপরে আমি ওই যে বললাম বাঁদিকে ট্রেগুলো একটু পরিষ্কার করব, ওগুলোতে প্রচুর ময়লা পড়েছে। মানে জানেন তো 2-4 দিন পরই ময়লা পড়ে, এই তো মনে হচ্ছে সেদিনই পরিষ্কার করলাম আবার ময়লা পড়ে গেছে। আমার তো মনে হয় যে আমার ঘরে জিনিসপত্র একদমই কম আছে, এটাই ভালো। অনেক জিনিসপত্র থাকলে সেগুলোকে মেনটেন করা অনেক কঠিন জানেন, তার উপর একটা বাচ্চা সামলে ঘরে প্রচুর জিনিসপত্র থাকলে না সেগুলো পরিষ্কার করে রাখা, গুছিয়ে রাখা অনেক সময় লাগে আর কি। তো আমার মনে হয় এটাই ভালো যে আমার ঘরে জিনিসপত্র অনেক কম আছে, না হলে আমি পেরে উঠতাম না একা হাতে প্রত্যেক দিন সমস্ত কিছু পরিষ্কার করা, অনেক সময়ের ব্যাপার। হয়তো সব কিছুতে ধুলো নোংরা পড়ে থাকতো, এখন আমার অল্প জিনিস আছে, এখন আমি নিয়ম করে একটু একটু করে প্রত্যেক দিন করলেই না সবটা বেশ পরিষ্কার থাকছে, চারিদিকটা বেশ প্রত্যেক দিনই দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে। তবে অনেক জিনিসপত্র থাকলে আমি আর পেরে উঠতাম না। আমার মনে হয় ঘর বাড়ি শুধু
শুধু করলেই হবে না, সেগুলো মেনটেন করে রাখা, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও ভীষণ প্রয়োজন। তাই যেটুকু পারবো সেটুকু হওয়াই ভালো আমার মনে হয়, আর আমার জন্য এটাই ভালো। না হলে আমি সত্যি পেরে উঠতাম না যে অনেক কিছু যদি থাকতো। আর আমার যে বারান্দাটা রয়েছে সেই বারান্দাটাও আমি ভবিষ্যতে একটা রুম করে ফেলবো, মানে যেটা এখন আপনারা খোলা বারান্দা দেখতে পাচ্ছেন। কারণ যখন না বাড়িতে কেউ আসে, মানে আমার বাপের বাড়ি থেকে বা আমার ননদরা বা অন্য কেউ, যখন বাড়িতে অনেক লোকজন থাকে তখন ওখানটায় মানে কেউ ঘুমাতে পারে না, যেহেতু পুরোপুরি খোলা রয়েছে। তো ওটাকে ভবিষ্যতে আমি একটা রুম বানিয়ে ফেলবো, তাহলে শীতকাল বলুন বর্ষাকাল বলুন থাকতেও পারবো, অসুবিধা হবে না। আর তাছাড়া আমার একটা রুমেরও ভীষণ প্রয়োজন আছে। তার কারণ মিছরি কিন্তু বড় হয়ে যাচ্ছে, আর মিছরি যখন বড় হবে ওর একটা আলাদা রুমের ভীষণ দরকার হবে, কারণ পড়াশোনার জন্য থাকার জন্য ও একটু স্পেস চাইবে। তো ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন তো ওদের একটু স্পেস লাগে। নেক্সট আবার যখন আমরা লোন নেব তখন ওই ঘরের কিছুটা কাজ আবার করে রাখবো, মানে সামনেটা আর কি ঘিরে রাখবো। আর তাছাড়াও রাতের দিকেও একটা চিন্তা থাকে, পুরোপুরি খোলা বারান্দা, যদিও একটা দরজা রয়েছে, সেই জন্য ওই জায়গাটায় আমরা কিছু রাখতেও পারি না। যেহেতু পুরো খোলা বারান্দা, তাই কোনো জিনিস ফার্নিচার কিছুই রাখতে পারবো না। যতদিন না ওটা পুরোপুরি আটকানো হবে, ঘেরা হবে, ততদিন আমরা কিছুই রাখতে পারবো না। ওটা বলতে পারেন অব্যবহৃতই থেকে যাচ্ছে। আমাদের ঘর হওয়ার সময় আমার বর বলেছিল ওটাকে ঘর করে ফেলার কথা, কিন্তু আমি তখন বারণ করেছিলাম। আমি ভেবেছিলাম যে ওটা একটু খোলামেলায় থাকুক, কারণ আমার না সবসময় একদম বদ্ধ জায়গা ভালো লাগে না। তবে এখন ভাবছি খোলা মেলায় রাখবো, বড় জানালা থাকবে, যেরকমটা খোলা দেখছেন ওরকমই থাকবে, কিন্তু শুধু সামনেটা গ্রিল দিয়ে দেব আর তারপরে স্লাইডিং করে দেব, যাতে করে বর্ষার সময় এখন যে কষ্টটা হচ্ছে সেই কষ্টটা না হয়, বা শীতকালেও কোনো কষ্ট না হয়, থাকা যায় সেরকমটা করে দেব। তাছাড়া বাকি খোলাই থাকবে। আর ব্যালকনিটা তো ইচ্ছা আছে খোলামেলায় রাখার, ব্যালকনিতে কোনো রকম মানে জানালা বা স্লাইডিং কিছুই দেব না। তো দেখা যাক কতদূর কি হয়। ব্যালকনিটা আমার বড্ডই ছোট হয়ে গেছে, ভেবেছিলাম ব্যালকনিটাতে একটু জায়গা থাকবে, সেটা আর হলো না। তো যাই হোক, আমি এদিকে ঘরঠর মুছে নিচ্ছি, রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকে আমি এই মপস্টিকটা দিয়েই মুছছি, তার কারণ গতকালকে আমি খুব ভালো করে হাত দিয়ে মুছেছিলাম, তাই আজকে ভাবলাম থাক আর হাত দিয়ে মুছবো না, আজকে মপস্টিকটা দিয়ে একটু মুছে নিই। প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আমার একটা অভ্যাস হয়ে গেছে, পরের দিন আমি কি কি কাজ করব, মানে ক্লিনিং কোনগুলো করব। তো কালকে আমি ভেবেছিলাম যে আজকে রান্নাঘরের ওই সাইডটা ক্লিনিং করব, মানে যেটা দেখলেন ট্রেগুলো ছিল ওটা ক্লিনিং করব। আর এই যে এই বেসিনটা আমি 2-3 ধরে দেখছি যে ভীষণ ময়লা হয়েছে, তো সেটাই ভেবে রেখেছিলাম আজকে এই বেসিনটা ক্লিন করব। আর আমি এমনটা কখনোই করি না যে ঘরের সমস্ত কিছু একদিনে ক্লিন করলাম আবার হয়তো 2-3 মাস পরে ক্লিনিং করলাম, এটা করি না। কারণ একদিনে সমস্ত কিছু ক্লিনিং করতে গেলে আমি ভীষণ টায়ার্ড হয়ে যাই, আমি না পেরে উঠি না। ওই জন্য আমি এরকম একটা প্রতিদিনের শিডিউল করে নিয়েছি, এক একদিন এক একটা ক্লিন করি। আর এই যে আমার নতুন হেল্পিং হ্যান্ড, আমি এদিকে বেসিন পরিষ্কার করছি আর সে এখন দেখুন ঘর মুছতে ব্যস্ত। সব জল হয়ে গেল, টুপি পরে ঘর মুছতে লেগেছে। থাক, আর করতে হবে না, অনেক করেছো, থাক। দেখি মুখ দেখা যাচ্ছে না তো, মুখটা দেখি, মুখটা দেখি। উরি বাবরে, বাচ্চারা তো এরকমই হয় তাই না, বড়দেরকে যেই কাজটা করতে থাকে সেটাই ওরা কপি করতে চায়। আসলে বড়দের কাজগুলোই ওদের কাছে বেশি ভালো লাগে। তাই আমরা যতটা ঘরবাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, ওরাও কিন্তু দেখে দেখে ওটাই শিখবে। আর আমরা যদি ঘরবাড়ি সবসময় নোংরা করে রাখি, ওরা কিন্তু নোংরা করাটাই শিখবে, আর নোংরা ঘরবাড়িতে থাকতেই ওরা অভ্যস্ত হবে। তো যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আপনাদেরকে বিদায় জানিয়ে। ব্লগটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন বিদায়।